দর্শক, ২৪ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেটা নিয়ে আলোচনা উত্তেজনা কোনোভাবেই থামছে না। আলোচনাটা যেন বাড়ছে। এরই মাঝে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা সংবাদ দিয়েছে যে সেনাপ্রধান তার ১৪ তারিখ থেকে ৫ দিনের সৌদি সফর, গুরুত্বপূর্ণ সৌদি সফর সেটা বাতিল করেছেন। ভারতীয় সেনা ইন্টেলিজেন্সের ৪ জন সদস্য বাংলাদেশে আসছে, এরকম খবর যখন শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম এরকম খবর দিচ্ছে। এর মাঝে গতকালকে প্রথম আলো একটা খবর দিয়েছিল যে সেনাবাহিনীর যে সকল অফিসারদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে, কর্মরত যে সকল অফিসারদের, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন উপস্থিত হওয়া দরকার তখন সেনাবাহিনীর উদ্যোগেই তাদেরকে উপস্থিত করা হবে, আবার সেনানিবাসে তাদেরকে হেফাজতে ফিরিয়ে নেওয়া হবে। এই খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এই খবরের পরে আজকে নতুন খবর তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে সেনানিবাসেই, সেনা সদরেই একটা ভবনকে জেলখানা হিসেবে ঘোষণা করা হয়েছে। কি হচ্ছে সেনাবাহিনীর এই অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে চারিদিকে উত্তেজনা বিরাজ করছে। সেনানিবাসকে কেন্দ্র করে নানা ধরনের গুজব, প্রোপাগান্ডা এগুলো চলছে। কখনো কখনো বলা হচ্ছে জাহাঙ্গীর গেট অস্থির হয়ে উঠেছে, অথচ মানে সব কিছুই প্রোপাগান্ডা, সেটা দিন শেষে প্রমাণও হচ্ছে। কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরের ব্যাপার নিয়ে গণমাধ্যম যে সকল খবর দিচ্ছে সেই খবরগুলো খুব একটা সুখকর যে খবর সেটা বলা যাচ্ছে না। বলছিলাম যে এরই মাঝে ভারতীয় গণমাধ্যম সেনাপ্রধানের সৌদি সফর বাতিলের কথা বলছে, ভারতীয় সেনা ইন্টেলিজেন্সের বাংলাদেশে আসার কথা বলছে। এরই ফাঁকে প্রথম আলো যে খবরটা দিয়েছিল সেটা হচ্ছে যে হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে না, অর্থাৎ পুলিশের কাছে কিংবা জেলখানায় দেয়া হবে না। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার প্রয়োজন হবে তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তাদের হাজিরার ব্যবস্থা করা হবে। হাজিরা শেষে আবার তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রথম আলো যেটা বলছিল সেটা হচ্ছে, প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা। এই খবরে তারা বলেছিল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা ৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এই বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটি ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ সেনা সদরে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই খবরের পর আজকে যে খবরটা নতুন তৈরি হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেটা হচ্ছে সেনা সদরে একটি ভবনকে কারাগার ঘোষণা করা হয়েছে। সেই খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা। সেই খবরে বলা হচ্ছে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা করা হয়েছে সাময়িকভাবে। রোববার প্রজ্ঞাপন জারি করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা ১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজকে অর্থাৎ সোমবার এটা জানানো হয়েছে গণমাধ্যমকে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৫৪১-এর ১ ক্ষমতা বলে দ্য প্রিজন অ্যাক্ট 1894 এর ধারা 3B অনুসারে
অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54-কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হলো। আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি কারাগার হিসেবে চিহ্নিত কিংবা ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কিছু বলা হয়নি। প্রজ্ঞাপনে বলা না হলেও এটা এখন নিশ্চিত যে সেনা হেফাজতে যে সকল কর্মকর্তারা আছেন সেই সকল কর্মকর্তাদের এই বাসভবনে রাখা হবে। এটাকেই কারাগার ঘোষণা করা হয়েছে। তাদেরকে নর্মাল যে কারাগার সেই কারাগারে না পাঠিয়ে পুলিশের আন্ডারে না দিয়ে সেনা হেফাজতে রাখার যে সিদ্ধান্ত গতকালকেই প্রথম আলো দিয়েছিল, সেনাবাহিনী সেই সিদ্ধান্ত নিয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটার আনুষ্ঠানিকতা লক্ষ্য করা গেল। সেই আনুষ্ঠানিকতায় কি দেখতে পাচ্ছি, অর্থাৎ সেনাবাহিনী কোর্টে হাজিরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার দিন তাদেরকে তাদের তত্ত্বাবধানেই, সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হাজির করবেন এবং হাজিরা শেষে তাদেরকে আবার ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাবেন এবং সেই সময়টা বিচার শেষ না হওয়া পর্যন্ত যে দীর্ঘ সময়, সেই সময়টা এই ভবনে, যে ভবনটাকে কারাগার ঘোষণা করা হয়েছে, এই ভবনেই হয়তো সেনা কর্মকর্তাদের রাখা হবে। সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা এবং সেটার পরিপ্রেক্ষিতে যে উত্তেজনা, সেই উত্তেজনা কোনোভাবেই থামছে না। এই উত্তেজনার ফলে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের আরও অবনতি হয়েছে বলে বিভিন্ন মহল বলছে এবং এটা সেনাবাহিনীর অভ্যন্তরে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে। অনেকে বলছেন যে সেনাবাহিনীর 51 থেকে 54 জন জেনারেলদের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে অনেকেই এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সেনাপ্রধানকে বলেছেন। এরকম লেখালেখি, আলোচনা মানে সরগরম করা হচ্ছে বিভিন্ন আলোচনায়, বিভিন্ন লেখালেখিতে, কিন্তু অরিজিনাল তথ্য গণমাধ্যম যতটুকু বলছে ততটুকুই তো আমরা জানতে পারছি। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ কারাগার ঘোষণা, এটা এখন প্রমাণিত হলো যে সেনাবাহিনীর এই সদস্যদের পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে না। আবার তাদেরকে সেনা যে আইন, কোর্ট মার্শাল, সেই কোর্ট মার্শালও করা হচ্ছে না, সাধারণ আইনেই বিচার হচ্ছে। এখন সেখানেই প্রশ্ন আসে যে সেনাবাহিনীর কর্মরত অফিসারদের সেনা আইনে বিচার না করে সাধারণ আইনে বিচারের স্কোপ আদৌ আছে কিনা, এটা ভবিষ্যতে চ্যালেঞ্জ হলে এই আদালত সহ আদালত সংশ্লিষ্টরা আইনি জটিলতায় পড়বেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ উদাহরণ হিসেবে যেটা দেখানো হচ্ছে, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে 7 মার্ডার ঘটনায় সেনা সদস্যদের যে বিচার করা হয়েছিল সাধারণ আদালতে, সেই সময় প্রথমে সেনাবাহিনী থেকে তাদেরকে অবসর দেওয়া হয়েছিল, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা সেনাবাহিনীর আর সদস্য নন, সিভিলিয়ান হয়ে গিয়েছিলেন। তারপরে তাদেরকে সাধারণ আদালতে বিচার করা হয়েছিল। কিন্তু সেনা সদরে যে অফিসারদের হেফাজতে নেওয়া হয়েছে এবং সেই অফিসারদের মধ্যে জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই পর্যায়ের মানে বড় পর্যায়ের অফিসারও রয়েছেন। মেজর মাত্র একজন রয়েছেন, বাকি 13-14 জনই হায়ার অফিসার। সেই অফিসারদের এখন পর্যন্ত চাকরি থেকে অব্যাহতি দেওয়া, চাকরিচ্যুত করা, চাকরি থেকে বহিষ্কার করা, এই ধরনের কোনো খবর আমরা পাইনি। যেহেতু তাদেরকে এখনও চাকরিচ্যুত করা হয়নি, আগামী 22 তারিখে ট্রাইব্যুনালে যখন উপস্থাপন করা হবে, তার আগেই তাদেরকে চাকরিচ্যুত করা হবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। আর চাকরিচ্যুত না করতে সেনা আইনে বিচার না করে সাধারণ কোর্টে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের এই ব্যাপারটাও যথেষ্ট বিতর্কের জন্ম দিতে পারে। দর্শক, সব মিলে কি হচ্ছে, অস্থিরতার মধ্যে কি কোন দিকে এগোচ্ছে ঘটনা প্রবাহ, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।